অফিসের মধ্যে কথা বলবার সুযোগ হলো না। ছুটির পর আড়ালে ডেকে সুবিমল জিজ্ঞাসা করল, ব্যাপার কি? ইনক্রিমেন্ট হাতে হাতে পেলে নাকি? ষোড়শী মৃদু হেসে বলল, তা নয়। উনি বললেন আমার সাহস দেখে খুশি হয়েছেন। এত সাহস নাকি অফিসের আর কারো নেই। সুবিমল গম্ভীর হয়ে বলল, ও তাই নাকি? আর কিসে কিসে খুশি হলেন তারপর? ষোড়শী নিজের আনন্দে মগ্ন ছিল, সুবিমলের গাম্ভীর্য লক্ষ্য করল না। বলল, আমার ইংরেজি হাতের লেখারও প্রশংসা করলেন। বললেন এর আগে এমন হাতের লেখা উনি দেখেননি। সুবিমলের মনে পড়ল ষোড়শীর হাতের লেখার প্রশংসা এর আগে সেও একদিন করেছিল। ইংরাজি নয়, বাংলা লেখারই। টুকরো টুকরো চিঠিপত্র চলত দুজনের মধ্যে। সুবিমল একবার বলেছিল, লেখা দেখলেই বোঝা যায় হাতখানি কেমন। ষোড়শী লজ্জিত হয়ে বলেছিল, আহা। কিন্তু এই প্রসঙ্গ সুবিমল উল্লেখ মাত্র করল না। ষোড়শীরই যদি সে কথা মনে পড়ে না থাকে, সুবিমল বলতে যাবে কেন? সুবিমল বলল, কিন্তু কেবল সাহস আর হাতের লেখার প্রশংসায় অত সময় কাটল কি করে? বাহ, উনি বাড়ির কথাটা তাও জিজ্ঞেস করলেন যে। সুবিমল বলল, ইনক্রিমেন্ট সম্বন্ধে কি বললেন? ষোড়শী সহাস্যে বলল, সে সম্বন্ধেও খানিকটা ভরসা পেয়ে গেছি। বললেন আমার কাজকর্ম এতদিন ভালো করে দেখেননি, এবার দেখবেন। ইনক্রিমেন্টের জন্য ভাবনা কি, 6 মাস বাদেই তো একটা স্পেশাল ইনক্রিমেন্ট হচ্ছে, তখন পুষিয়ে দেবেন। তার আগেই সত্যি সত্যি কিন্তু যোগ্যতা দেখানো চাই। দেখো, যতটা ভয় করেছিলাম, কাছে গিয়ে দেখি তার কিচ্ছু নয়। আলাপ ব্যবহারে খুব অমায়িক, খুব ভদ্রলোক। সুবিমল বলল, মেয়েদের সম্বন্ধে ওর একটু বিশেষ ভদ্রতাই আছে। ষোড়শী ভ্রু কুঁচকে বলল, তার মানে? আসলে তোমরা পুরুষেরা ভারী হিংসুক জাত। ট্রামে বাসে কখানা লেডিস সিট পাই আমরা, তা নিয়েও কত কথা, কত হিংসা তোমাদের। পরিতোষবাবু একটু থেমে সিগারেট ধরালেন। বললুম, তারপর? পরিতোষবাবু বললেন, তারপরের ইতিহাস খুব দ্রুত। যোগ্যতা প্রমাণের জন্য প্রায় উঠে পড়ে লাগলো ষোড়শী, যাতে স্পিড বাড়ে, যাতে কাজ পেন্ডিং পড়ে না থাকে, যাতে ভুলচুক একেবারেই না হয়। তার কাজকর্মে অখণ্ড মনোযোগ দিল ষোড়শী। কাজ করতে করতে আগে ফাইল থেকে যখন চোখ তুলে তাকাতো, সুবিমলের সঙ্গে চোখাচোখি হতো। সঙ্গে সঙ্গে মৃদু হাসির ঝিলিক খেলে যেত তার ঠোঁটে। এত সতর্ক, এত সাবধান করে দেওয়া সত্ত্বেও কিছুতেই সে হাসি ষোড়শী গোপন করতে পারত না। মুখ থেকে, চোখ থেকে লুকিয়ে রাখতে পারত না মনের উচ্ছলতা। আজকাল যখন সুবিমল চোখ তুলে তাকাত, ষোড়শীর সেই গভীর কালো চোখ দুটি চোখে পড়ে না। সে চোখ ড্রাফটে নিবদ্ধ, কখনো বা টাইপরাইটারের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যস্ত। আজকাল চোখ তুলে কেবল সরু পথের মতো ঘন কালো চুলের মাঝখান দিয়ে সিঁথি চোখে পড়ে সুবিমলের। সে পথ খানিক দূর গিয়ে গভীর অরণ্যে ফের হারিয়ে গেছে। সুবিমল অন্যমনস্ক হয়ে সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চমকে উঠে লজ্জিত হয়ে ফাইলের আড়ালেই মুখ ঢাকে। কিন্তু ষোড়শীর কোনো দিকে তাকাবার ফুরসত নেই, বোধ হয় স্পৃহাও নেই। অকারণে মেজাজ খারাপ হয়ে ওঠে সুবিমলের।
বেয়ারাদের ধমকায়, সহকর্মী অধস্তনদের বকে, কাজকর্মে নিজের একটু আধটু ভুলচুকের জন্য সেক্রেটারি সুধীরবাবুর কাছে লজ্জা পায়। তিনি তার সাক্ষাৎ ওপরওয়ালা, ভারী ঠান্ডা কিন্তু গম্ভীর মেজাজের মানুষ। এক আধটা মন্তব্য করেন মাঝে মাঝে। আপনার কি হয়েছে সুবিমলবাবু, কোনো অসুখ বিসুখ করলো নাকি? না, অসুখ বিসুখ কিছুই করেনি সুবিমলের, কিন্তু সুখই বা কই। এদিকে প্রায় 2-3 বার করে জেনারেল ম্যানেজারের বেয়ারা এসে সেলাম জানায় সরসীকে। ব্যস্ত হয়ে সরসী কি সব কাগজপত্র নিয়ে চলে যায় জেনারেল ম্যানেজারের চেম্বারে। এরই মধ্যে কেমন যেন একটু ক্ষুদে অফিসারের ভাব হয়েছে সরসীর। সহকর্মীদের চোখে মুখে আবার এক ধরনের হাসি দেখা যাচ্ছে। সে হাসির ব্যঞ্জনা আলাদা। একদিন ছুটির পর একসঙ্গে ট্রামে যেতে যেতে আগের মতোই পাশাপাশি বসে সুবিমল জিজ্ঞাসা করল, কি এমন কাজ তোমার? অত ঘন ঘন ও ঘরে গিয়ে করো কি? সরসী বলল, ও ঘরে মানে? ও ঘরে মানে বড় ঘরে। বাহ, কাজকর্ম থাকে, ডেকে পাঠান, তাই যাই। ডাকলে তুমি বুঝি যাও না? না গিয়ে পারো বুঝি? আরও কদিন পরে, সেদিনও অফিসের অন্য সবাই চলে গেছে, শুধু আছে সরসী আর সুবিমল। খানিক বাদে সুবিমলেরও শেষ হলো কাজ, কিন্তু সরসীর কাজ আর ফুরোয় না। খানিক অপেক্ষা করে সুবিমল নিজে এগিয়ে গেল সরসীর টেবিলের কাছে। এর আগে 2-1টা রূঢ় কথা বলেছে সরসীকে, হয়তো অভিমান হয়েছে তার, মানভঞ্জনের দরকার। দারোয়ান বেয়ারাদের অন্য কাজে পাঠিয়ে সুবিমল নিজেই এগিয়ে গেল, বলল, সন্ধ্যার সময় কি কাজ করছো এত? বাকি যা আছে দাও আমাকে, আমি তাড়াতাড়ি টাইপ করে দিচ্ছি। সুযোগ সুবিধা মতো এমন অনেক দিন সুবিমল সাহায্য করেছে সরসীকে। 1/2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে সাফ করে দিয়েছে তার টেবিল। সরসীর চোখ থেকে প্রশংসা ঝরে পড়েছে। বলেছে, তোমার মতো আঙুল যদি আমার হতো। সুবিমল হেসে জবাব দিয়েছে, আমার বহু ভাগ্য যে আমার মতো আঙুল তোমার হয়নি। কিন্তু আজ সুবিমলের প্রস্তাবে মোটেই রাজি হল না সরসী। মাথা নাড়ে বলল, না না, তুমি টাইপ করে দিলে কি আমার স্পিড বাড়বে? তাছাড়াও ওর কাছে ধরা পড়ে যাবে যে দুজনের হাতের কাজ তো এক নয়। তা ঠিক, দুজনের হাতে হাতে বহুদিন মিল হয়েছে, তাই বলে কি একজনের হাতের কাজের সঙ্গে আর একজনের হাতের কাজ কোনোদিন মেলে? তবু সুবিমল বলল, আচ্ছা, ধরা পড়তো তো পড়বে, দেখি না কি এমন জরুরি জিনিস টাইপ করছো। সরসী তাতেও মাথা নাড়ল। দোহাই তোমার, ওগুলো টানাটানি করো না, তাহলে আর চাকরি রাখতে পারবো না। মিস্টার চ্যাটার্জির প্রাইভেট ফাইল ওটা, কাউকে দেখাতে নিষেধ করেছেন। সুবিমল বলল, ও। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পার্সোনাল ফাইলের পরে এলো কনফিডেন্সিয়াল ফাইল, অফিসে নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের ড্রাফট। সবই জরুরি। সব কাজই অফিসে ছুটির পর অতিরিক্ত খেটে করে দিতে হলো সরসীকে। একদিন সরসী এসে খুশি মুখে বলল, জানো, জেনারেল ম্যানেজার খুব খুশি হয়েছেন। এতগুলো টাইপ শিট, কিন্তু ভুল বেরিয়েছে মাত্র 1টি। সুবিমল তীক্ষ্ণ দৃষ্টিতে মুহূর্তকাল তার দিকে তাকিয়ে থেকে বলল, ভুল তোমার একটিই হয়েছে সরসী, বড় মারাত্মক ভুল। জেনারেল ম্যানেজার যদি খুশি হয়ে থাকেন, তোমার সেই ভুলের জন্যই হয়েছেন, বিশুদ্ধতার জন্য নয়। সরসীর সমস্ত উৎসাহ, সমস্ত উজ্জ্বলতা যেন নিভে গেল। বলল, তার মানে? তার মানে কি বুঝতে পারোনি?
সুবিমল অদ্ভুত একটু হাসল। ষড়শী আর একবার দীপ্ত হয়ে উঠল। বুঝেছি, তুমি নিজে যেমন নোংরা, জগৎশুদ্ধ সবাইকে তেমন ভাবো। তারপর দেখা গেল নতুন চেয়ার, টেবিল, আসবাবপত্রের আমদানি হয়েছে ষড়শীর জন্য। অ্যাসবেস্টসের পার্টিশন তুলে চারিদিক ঘিরে দেওয়া হলো। বহু লোকের চোখের সামনে বসে একজন মহিলা কর্মচারীর কাজ করতে ভারী অসুবিধা হয়। এসব সাধারণ শিষ্টাচার ছাড়া কিছু নয়। তবু নানা জনেই নানা কথা বলতে লাগলো। ডেসপ্যাচে নীলকমলবাবু সুবিমলকে আড়ালে পেয়ে ফিসফিস করে বলল, গরিবের চোখ দুটো না থাকাই ভালো মশাই, থাকলেই বিপদ, না থাকলে বরং অন্ধ আতুর বলে ভিক্ষে মেঘে খাওয়া যায়, কিন্তু চোখ থাকলে চাকরিও থাকে না, ভিকও মেলে না। সুবিমল হেসে বলল, কেন, কি দোষ হলো চোখের? চাকরি না থাকারই বা কি হলো? নীলকমলবাবু বললেন, কাল একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলাম মশাই। অনেকদিন পর মেট্রোতে ভালো একটা বই এসেছে শুনে গিয়েছিলাম দেখতে। বেরিয়ে এসে চোখে ধাঁধা লাগলো, আর একখানা নতুন ছবি। দুজনে মোটর বাইকে উঠেছেন একসঙ্গে। সুবিমল বলল, দুজনে মানে? নীলকমলবাবু বললেন, না মশাই, আপনি আমার চাকরি না খেয়ে ছাড়বেন না দেখছি। অফিস আদালতে দেওয়ালেরও কান থাকে, তা জানেন তো। সুবিমল আর কোনো কথা বলল না। নীলকমলবাবুর চাকরি মোটেই গেল না, বরং 2-3 দিন ষড়শীরই কোনো সাড়া মিলল না অফিসে। সেক্রেটারিকে জিজ্ঞাসা করাতে তিনি গম্ভীর মুখে বললেন, সর্দি জ্বর হয়েছে মিসেস দত্তের, ছুটির দরখাস্ত করে পাঠিয়েছেন। বোধহয় সপ্তাহখানেকের বেশি দেরি হবে না। কিন্তু সপ্তাহখানেকও লাগে না। 4 দিনের দিন ষড়শী এসে হাজির হলো অফিসে। কেমন একটা তীক্ষ্ণ অদ্ভুত ভাব চোখে মুখে, যেন দিন কয়েক আগে একটা ঝড়ের ঝাপটা চলে গেছে তার ওপর দিয়ে। জিজ্ঞাসা করবার দরকার ছিল না, তবু জিজ্ঞাসা করল সুবিমল, কি অসুখ করেছিল ষড়শী? ষড়শী মুখ ফিরিয়ে নিয়ে বলল, কি আবার হবে? দিন কয়েক পরেই কিন্তু ষড়শী সে বিমর্ষ ভাব কেটে যেতে শুরু করল। চোখে মুখের পরিবর্তন ঘটল ষড়শীর, রং ফিরল। দেখা গেল বেশবাসেও যথেষ্ট পরিবর্তন হয়েছে। সাধারণ মিলের শাড়ির বদলে তাঁতের শাড়ি, মিহি সস্তা ছিটের ব্লাউজের বদলে নামি অর্গান্ডি, কান গলাও আর খালি নেই। হাল ফ্যাশনের শূন্যগর্ভ সুডুল রিং দুলছে কানে, চিকচিক করছে সরু স্বর্ণসূত্র। ডান হাতের অনামিকা কনিষ্ঠায় 2 রঙের পাথর বসানো 2টি আংটি, একটি নীল আর একটি রক্তবর্ণ। সুবিমল মনে মনে ভাবল, আংটির পাথরের নামগুলি একবার জিজ্ঞাসা করে নেয় ষড়শীর কাছ থেকে। কিন্তু ফুরসত পেল না। ষড়শী তাকে সবসময় এড়িয়ে চলে, কামরার ভিতর থেকে বড় একটা বেরোয় না। বেয়ারা ছাড়া কোনো বাবুর ঢুকবার হুকুম নেই তার কামরায়। মনে পড়ল একবার মাইনে পেয়ে ষড়শীকে একখানা 20-25 টাকা দামের তাঁতের শাড়ি কিনে দিতে চেয়েছিল সুবিমল। ষড়শী কিছুতেই নেয়নি, বলেছিল, তোমার কাছ থেকে বই আর ফুল পেতেই সবচেয়ে ভালো লাগে। ওসব দেওয়ার সময় আসুক, তখন দিও। জানো না তো আমাদের বাড়ির হাব ভাব, একখানা শাড়ি দেখলে 1000 রকম প্রশ্ন উঠবে। আজকাল ষড়শীদের বাড়িতে যত প্রশ্ন ওঠে
তার সংখ্যাটা একবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে ষোড়শীকে। সেসব প্রশ্নের কি জবাব দেয় ষোড়শী? কিংবা কোনো প্রশ্নই বোধহয় আজকাল আর ওঠে না। ষোড়শীদের বাড়ির সম্বন্ধে সবচেয়ে শেষ সংবাদ যা পাওয়া গেল তাতে আর কোনো সংশয় রইল না সবিমলের। ষোড়শীর দিদি অতসীর স্বামীর সঙ্গে অবনিবনার কারণ শোনা গেল। বিয়ের 6 মাস বাদেই অতসীর স্বামী ছেলের বাবা হতে অরাজি হয়েছেন। কিন্তু তাতে বিশেষ কোনো অসুবিধা হয়নি অতসীদের। পাড়ার ছেলেরা পিছিয়ে গেলেও বিপত্নিক 2-1 প্রৌঢ়া সাদা সিঁথির চাইতে তার রাঙা সিঁথি পছন্দ করেছেন। এরপর ও অফিসে থাকবার আর প্রয়োজন ছিল না সবিমলের। কিন্তু ছাড়ব বললেই তো আর ছাড়া যায় না, সুযোগ সুবিধা জোটা চাই। বাড়িতে অসুখ বিসুখ আর অভাব অনটন লেগেই আছে। কিন্তু কেবল কি তাই? আরও কি কারণ ছিল না? আরও কি কোনো ইচ্ছা ছিল না সবিমলের? কৌতূহল ছিল না নাটকের পঞ্চমাঙ্ক পর্যন্ত চাক্ষুষ দেখবার? পঞ্চমাঙ্কে পৌঁছতে খুব বেশি দেরি হলো না। 6 মাসের স্পেশাল ইনক্রিমেন্টটা ষোড়শী ঠিকই পেল। গোলমাল বাঁধল অ্যানুয়াল ইনক্রিমেন্টের আগে আগে। শোনা গেল নবনী চ্যাটার্জির বিয়ে। হকচকিয়ে উঠল সমস্ত অফিস। বিয়ে? কার সঙ্গে? না, ষোড়শী দত্তের সঙ্গে নয়। দক্ষিণ কলকাতার প্রখ্যাত ব্যাংকার দুহিতা মমতা মুখার্জির নামটাই বরং বেশি শোনা যেতে লাগল। মুখার্জিদেরও চ্যাটার্জিদের মতো নানা ব্যবসা আছে। ইন্স্যুরেন্স আছে, ট্রান্সপোর্ট কোম্পানি আছে, তাছাড়া আরও একটা বাড়তি জিনিস আছে, সংবাদপত্র। তাই শেষে প্রজাপতি মার্কা পরিণয়পত্রের মাধ্যম হয়ে দাঁড়ালো। নবনীবাবুর খুব বেশি মত ছিল না, কিন্তু তাঁর দাদা অবনী চ্যাটার্জি বিশেষভাবে ধরে পড়লেন। নবনীবাবুর চাইতে ব্যবসা তিনি অনেক বেশি ভালো বোঝেন। ইদানিং চোখ পড়েছে রাজনীতির দিকেও। একখানা মুখপত্র না থাকলে মুখ থাকে না। আরও দিন কয়েক বাদে শোনা গেল নবনীবাবু রাজি হয়েছেন। কোণে দেখে খুশি হয়েছেন তিনি। কাজের ফাঁকে ফাঁকে এসব কথা কানে যেতে লাগলো সবিমলের। সেই সঙ্গে চোখে পড়তে লাগলো ষোড়শীর বিচিত্র ভাব পরিবর্তন, রূপ পরিবর্তন। সে রূপ কখনো উগ্র, কখনো নিষ্প্রভ। সে মুখ কখনো দীপ্ত, কখনো ম্লান। তারপর একদিন ষোড়শীকে অফিসে দেখা গেল না। এবারে কি ছুটি নিল নাকি ষোড়শী? না, এবার আর ছুটি নয়। সেক্রেটারি তার শান্ত গম্ভীর স্বরে ঘোষণা করলেন তিনি রিজাইন করেছেন। সবাই আর একবার মুখ চাওয়াচাই করল, কিন্তু ষোড়শীর আসার সময় যতখানি আলোড়ন উঠেছিল যাওয়ার সময় তেমন উঠল না। অফিসের ডিসিপ্লিন সম্বন্ধে জেনারেল ম্যানেজারের নতুন সার্কুলার বেরিয়েছিল দিন কয়েক আগে। নতুন টাইপিস্ট পরের দিন এসে হাজির হলো। এবার আর মেয়ে নয়, পুরুষ। মেয়ে টাইপিস্টে মেলা ঝামেলা। এই তো সম্পূর্ণ প্রত্যাশিত পার্থিব পরিণতি। তবু কেন যেন মনটা ভারী ফাঁকা ফাঁকা লাগলো সবিমলের। আর কিছু দেখবার নেই। এবার অন্যত্র চলে যেতে পারে সবিমল। আরও গোটাকতক অফিসে চাকরির জন্য দরখাস্ত করেছিল। কোনো জায়গা থেকে একটা আশা এলে বাঁচে। দিনে 2 বার করে ডিসপ্যাচে খোঁজ নিতে লাগলো তার নামে কোনো চিঠিপত্র এসেছে কিনা। ইন্টারভিউ দেওয়া ছিল 2-1টা অফিসে। হ্যাঁ না জবাব আসবার সময় হয়েছে। তৃতীয় দিনে ডিসপ্যাচে নীলকমলবাবু নিজে হাতে করে নিয়ে এলেন তার ডাক। চিঠি এসেছে সবিমলের। একখানা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের নোটিশ আর একখানা সাধারণ চিঠি।
সাদা খামের ওপর গোটা গোটা অক্ষরে লেখা তার নাম। লেখা দেখেই বুঝতে পারল সুবিমল কোনো অফিসের ইন্টারভিউ কল নয়। নীলকমলবাবু মুচকি হেসে নিজের সিটে গিয়ে বসলেন, আর সমস্ত মুখ অপমানে লাল হয়ে উঠল সুবিমলের। এত স্পর্ধা ষড়শীর, এখনো তাকে চিঠি লিখতে সাহস পায়। এত কাণ্ড, এত কেলেঙ্কারির পরও সুবিমলকে তার চিঠি লিখতে সংকোচ হয় না। ষড়শীর মতো মেয়েদের পক্ষে বোধহয় কিছুই অসম্ভব নয়। কিন্তু রাগ ঘৃণার সঙ্গে সঙ্গে কৌতূহলেও বোধ করল সুবিমল। কি তাকে লিখবার আছে ষড়শীর? এখনো কি সে তাকে লিখতে পারে? এক টানে খামের একটা দিক ছেড়ে ফেলল সুবিমল। চিঠির কাগজের খানিকটা সেই সঙ্গে ছিঁড়ে গেল। চিঠির অবশ্য তাতে কোনো ক্ষতি হলো না। ঠিকানা তারিখের বালাই নেই, নেই কোনো রকম সম্বোধন। সাদা কাগজের অনেকখানি জায়গা ছেড়ে দিয়ে আছে মাত্র 2টি লাইন। দরকারি কথা আছে তোমার সঙ্গে। ফরডাইস লেনের রেস্টুরেন্টেই কথা বলবার সুবিধে হবে। তোমার জন্যে অপেক্ষা করব। ষড়শী স্পর্ধায় আরও অবাক হয়ে গেল সুবিমল, আরও অপমানিত বোধ করল। একটা অদ্ভুত হিংস্র অস্বস্তি সারা দিন অফিসের কাজকর্মের মধ্যে বিঁধতে লাগলো তাকে। অপেক্ষা করব? যুগের পর যুগ, জন্মের পর জন্ম অপেক্ষা করে থাকুক ষড়শী, ওদিকে আর মারাবে না সুবিমল। ষড়শী কি মনে করেছে তাকে? কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 5:30 বাজতে না বাজতেই সুবিমল অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। ঘৃণা, বিদ্বেষ, প্রতিশোধের স্পৃহা সব কিছু ছাপিয়ে এবারও কৌতূহল বড় হয়ে উঠেছে তার, নিতান্তই কৌতূহল। এত সব সত্ত্বেও কি তাকে বলবার থাকতে পারে ষড়শীর? কোনো রকম আঘাত, ষড়শীকে কোনো রকম অপমান করবার ইচ্ছা পর্যন্ত সুবিমল বোধ করল না। আঘাত করা যায় কার ওপর? যার সম্বন্ধে সামান্য মমতা, সামান্য দুর্বলতাও অবশিষ্ট থাকে। কিন্তু ষড়শী সম্বন্ধে সুবিমল আজ সম্পূর্ণ নির্মম, সম্পূর্ণ নিষ্পৃহ। নিতান্ত বস্তুগত কৌতূহল ছাড়া আর কিছু নেই তার মনে। নিজের চোখে দেখতে ভারী ইচ্ছে সুবিমলের এইসব সময় ষড়শীর মতো মেয়েরা কি বলে, কীরকম করে বলে। প্রেমের অভিজ্ঞতা যখন হলোই, এটুকু দেখাশোনাই বা বাকি থাকে কেন? 6:10 হয়েছে। সুবিমল কাটা দরজা ঠেলে এই কেবিনে এসে ঢুকল। দেখল ষড়শী আগেই এসে রয়েছে। আপনি যে চেয়ারটায় বসেছেন, এই চেয়ারটায়। পরিতোষবাবু একটু থামলেন। বোধহয় একটু অপেক্ষা করে দেখলেন আমি কোনো সংশয়মূলক প্রশ্ন জিজ্ঞাসা করি কিনা। কিন্তু আমি চুপ করে রইলাম। পরিতোষবাবু বললেন, চেয়ারটার সুবিমল একদিন চা খেতে এসে আমাকে দেখিয়েছিল। ষড়শী ঠিক সময়েই এসেছে, হয়তোবা কিছু আগেই। ষড়শী চিরদিনই পাংচুয়াল, অফিসেও কোনোদিন লেট হয়নি। সুবিমল লক্ষ্য করল ষড়শীর বেশ বাসে ইনক্রিমেন্টের পরবর্তী দিনগুলির জাঁকজমক আর নেই। কিন্তু তাই বলে অতি সাধারণ নিরাভরণতাও চোখে পড়ল না। হাতের আংটিগুলি খসিয়ে রেখেছে, কিন্তু কান আর গলা শূন্য নয়। শাড়ি ব্লাউজেরও মাঝামাঝি ধরনের খুব চড়া পরিপাট্য কিছু নেই। কিন্তু আগেকার দিনের মতো একেবারে আটপৌরেও নয়। এক কাপ চা সামনে করে ষড়শী বসেছিল। সুবিমল দেখেই বুঝতে পারল সে চায়ে মুখ ছোঁয়ায়নি। ষড়শী, আর সে চা অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে। সুবিমল বলল, 2 কাপ চায়ের কথা বলি? কিছু না নিলে এরা এখানে বসে গল্প করতে দেবে কেন?
ষোড়শী একবার নিজের চায়ের কাপের দিকে তাকালো, তারপর মৃদু স্বাভাবিক স্বরে বলল, মিছিমিছি 2 কাপের কী দরকার? সুবিমল অদ্ভুত একটু হাসল। যে কাপ আছে তাকে মুখে দেওয়া চলবে নাকি আজও একজন খাবে আর একজনের ছাদ যাবে চেয়ে চেয়ে দেখবার? তার চেয়ে 2 কাপই নেওয়া যাক, দামটা আলাদা দিলেই হবে। ষোড়শী এ খোঁচার কোনো জবাব দিল না, একটু চুপ করে থেকে বলল, আমি খুব একটা দরকারি কথার জন্যে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই রেস্টুরেন্টটা পাড়ার কাছাকাছি, তাছাড়া এদের সঙ্গে অনেক দিনের জানাশোনা আছে, বেশ নিরাপদ ভদ্র জায়গা বলেই এখানে আসতে বলেছি তোমাকে। কথাগুলি খুব কাজের। সুবিমল হাসল। ভালোই তো, অকেজো কথাগুলো বাদ দিচ্ছি, দরকারি কাজের কথাগুলোই শুনি। ষোড়শী তবু একটু চুপ করে রইল, খানিক যেন কি একটু ইতস্তত করল। তারপর বলল, চাকরি বাকরি তো সব গেল, কি করা যায় তাই এখন ভাবছি। সুবিমল ভাবল জিজ্ঞেস করে কেন গেল চাকরি, কিন্তু ভদ্রতায় বাঁধল। নিষ্পৃহভাবে বলল, ওরকম চাকরি বাকরির অভাব কি, কাজ যখন জানা, খবরের কাগজের কর্মখালি দেখে দেখে দরখাস্ত ছেড়ে দিলেই পারো। ষোড়শী মাথা নাড়ল। না, চাকরি বাকরির মধ্যে যাওয়ার আর ইচ্ছে নেই। আচ্ছা, কোনো ব্যবসা ট্যাবসা করলে হয় না? সুবিমল এবার একটু অবাক হল, বলল, ব্যবসা? ষোড়শী বলল, হ্যাঁ, তুমি তো নানা কনসার্নে কাজ টাজ করেছ, নানা রকমের অভিজ্ঞতাও আছে। কীরকম ব্যবসা করলে এখন সুবিধা হতে পারে? সুবিমল একটু হাসল। ব্যবসায়ীদের কাছে এ যাবৎ চাকরিই করেছি, ব্যবসা তো কোনোদিন করে দেখিনি, বরং তাদের কারো কারো সঙ্গে তুমি ঘনিষ্ঠভাবে মিশেছ, ব্যবসা বুদ্ধিটা তো তোমারই বেশি থাকার কথা। ষোড়শী এ কথারও কোনো জবাব দিল না, আরক্ত মুখে একটু কাল চুপ করে থেকে বলল, না, ব্যবসা বুদ্ধি কিছু হয়নি, একবার এক এক রকম কথা মাথায় এসেছে। একবার ভাবছি স্টেশনারি দোকানের কথা, আর একবার, তোমরা পুরুষ মানুষ, শত হলেও এসব ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা বেশি। তাছাড়া ভালো একজন পার্টনার না হলে কোনো ব্যবসায় আমি একা চালাতে পারবো না। সুবিমল ভারী কৌতুক বোধ করল। আমাকে কি তাহলে তোমার পার্টনার খুঁজে দেওয়ার জন্য ডেকেছ? ষোড়শী ব্যস্ত হয়ে বলল, না না, খুঁজে দেওয়ার জন্য ডাকিনি। সুবিমল বলল, তবে? ষোড়শী বলল, দয়া করে তুমি নিজেই যদি হও খুব ভালো হয়। আমার চেয়ে তোমার অনেক বেশি জানাশোনা আছে, অনেক বেশি অভিজ্ঞতা আছে। সুবিমল হাসল। তা না হয় আছে, কিন্তু তারপর বিজনেস পার্টনার হিসাবে আমি কি খুব উপযোগী হব? ষোড়শী এবার চোখ তুলে তাকালো। উপযোগী না হবারই বা কি আছে? হিসাবপত্র তো সব তোমার কাছেই থাকবে, আর এ তো কোনো রকম অদেখা আন্দাজি জিনিসের হিসাব নয়, স্পষ্ট টাকা কড়ির হিসাব। সামান্য লেখাপড়া জানা মেয়ে মানুষ হয়ে তোমাকে টাকা পয়সার ব্যাপারে ঠকাতে পারবো না, সে চেষ্টাও করব না। সুবিমল মুহূর্তের জন্য নির্বাক হয়ে রইল। বন্ধুমহলে বাকচতুর বলে খ্যাতি আছে সুবিমলের। কেউ কোনো কিছু বলবার আগে তার জবাব যেন সুবিমলের জিভের আগায় এসে যায়। কেউ তাকে যেন সেকেন্ডের জন্যেও নিরুত্তর করতে পারে না। কিন্তু সেই মুহূর্তে ষোড়শীর কথার জবাব যেন খুঁজে পেল না সুবিমল। এমন সপ্রতিভতা ষোড়শীর সে কোনোদিনই দেখেনি। জেনারেল ম্যানেজারের সঙ্গে চরম ঘনিষ্ঠতার পর
ষড়শীর যখন সব রকম চক্ষুলজ্জা কেটে গেছে, তখনও কোনো ব্যঙ্গ বিদ্রূপী সরাসরি জবাব ষড়শী তাকে দিতে পারেনি। বার এড়িয়ে গেছে, চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। কিন্তু কিছুদিনের মধ্যে বোধ হয় খুব শেয়ানা হয়ে পড়েছে ষড়শী। একটু চুপ করে থেকে সুবিমল আবার হাসল, বলল, আচ্ছা, তাও নয় মেনে নেওয়া গেল। ধরা যাক তোমার সঙ্গে পার্টনারশিপেই রাজি আছি আমি, কিন্তু বিজনেস তো কেবল পার্টনার পেলেই হয় না, টাকারও তো দরকার। টাকা কোথায়? কৌতুকে যেন আর একবার উছলে উঠল সুবিমল। কিন্তু ষড়শী মৃদুস্বরে বলল, টাকা আছে। আছে? ষড়শী বলল, হ্যাঁ, সেই টাকা নিয়েই তো বিপদে পড়ে গেছি। কি করব ভেবে পাচ্ছি না। কেমন যেন কাতর আর ব্যাকুল শোনাল ষড়শীর গলা। সুবিমল হেসে মাথা নাড়ল, যেন কানের ভিতর থেকে, মনের ভিতর থেকে সে অবিশ্বাস্য অদ্ভুত করুণ সুরটুকু ঝেড়ে ফেলতে চেষ্টা করল। সুবিমল হেসে বলল, বলো কি, টাকা নিয়ে বিপদ? আমার তো টাকা নেই বলে বিপদ ষড়শী। কত টাকা আছে তোমার কাছে? কত টাকা নিয়ে বিপদে পড়েছ? ষড়শী একটু যেন চমকে উঠল। বহুদিন পরে নিজের নামটা সুবিমলের মুখে শুনল বলেই সেই চমকানিটা এলো কিনা কে জানে। তারপর মৃদুস্বরে বলল, অনেক অনেক। বলতে বলতে ব্লাউজের ভিতর থেকে একখানা ভাঁজ করা শক্ত কাগজ বের করে আনল ষড়শী। বলল, এই নাও। সুবিমল অবাক হয়ে বলল, কি এটা? খুলে দেখো। সুবিমলের কৌতূহল এখনো প্রবল, কিন্তু ভাঁজ করা কাগজখানা খুলে ফেলার সঙ্গে সঙ্গে বিস্ময় প্রবলতর হল। বলল, এ কি? এ যে চেক। ষড়শী কোনো কথা বলল না, সুবিমলও না, কারণ ততক্ষণে সম্পূর্ণ চেকটি সে দেখে ফেলেছে। ষড়শী দত্তের নামে লয়েডস ব্যাংকের ওপর 10,000 টাকার চেক কেটেছে নবনী চ্যাটার্জি। বিস্ময়ের ঘোর কাটলে খুঁটে খুঁটে আর একবার দেখল সুবিমল চেকখানা। সন, তারিখ, ক্রসিং সইয়ের নির্ভুল বিশুদ্ধ চেক। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই সইয়ে নবনীবাবুকে অনেকবার টাকা তুলতে দেখেছে সুবিমল। একটু চুপ করে থেকে সামলে নিয়ে সুবিমল বলল, ভালোই তো, অনেক টাকার মালিক হয়েছে দেখা যাচ্ছে। ষড়শী বলল, না না, কেবল আমি নই। তুমি নও মানে? হঠাৎ কিরকম মনে হলো সুবিমলের। তাড়াতাড়ি উল্টে দেখল চেকটা। পরিষ্কার গোটা গোটা অক্ষরে ষড়শী সুবিমলের নামটা সেখানে এন্ডোর্স করে রেখেছে। চেক শুদ্ধ হাতখানা একেবারে কেঁপে উঠল সুবিমলের। 10,000 টাকা! 150 টাকার মাইনের কেরানি সুবিমল। মাস অন্তে 5টা টাকা হাতে থাকে না, বরং বন্ধুবান্ধবদের কাছ থেকে 5-10 করে ধার থাকে। ঘৃণার আগে অদ্ভুত একটা ভয়ে অভিভূত হয়ে রইল মন। তারপর খালি হওয়া চায়ের কাপ দিয়ে চেকখানা চেপে রাখল টেবিলের ওপর। একটু বাদে বলল, কিন্তু এ চেক তুমি আমাকে কেন দিলে? আমি কেন নিতে যাব? ষড়শী মুখ নিচু করে বলল, দিইনি তো। ব্যবসার জন্য ভাঙাতে দিয়েছি। তারপর দুজনে মিলে। কথাটা ষড়শী শেষ করল না, কিন্তু দুজনে মিলে
কথাটুকু সুবিমলের কানে গিয়ে মিটল। কথাটা আজ যত বেশি অর্থবান তত বেশি নিরর্থ। হঠাৎ ঘৃণায় শিরশির করে উঠল সুবিমলের সর্বাঙ্গ। বলল, কিন্তু এত টাকা কি করে পেলে তুমি? এ চেক যে দেখবে সেই এ কথা জিজ্ঞাসা করবে, বুঝতে পেরেও বারবার জিজ্ঞাসা করবে। কিন্তু তোমার কাছে তো কিছু গোপন নেই, তুমি তো সব জানো। তোমার কাছে লজ্জা সংকোচের তো কোনো বালাই নেই আর। ষোড়শীর চোখ দুটো ছলছল করে উঠল বলে মনে হলো। একটা বিষাক্ত তীর গিয়ে যেন বিঁধল তার বুকে। অত্যন্ত জানা ঘটনা, তবু যেন নতুন করে না জানালেই ভালো করত ষোড়শী। ভালো করত নিজের মুখে না বললে। ভালো হতো তার লজ্জা সংকোচের অন্তত সামান্য কিছু অবশিষ্ট থাকলে। কিন্তু সুবিমলও যেন এবার মরিয়া হয়ে উঠল। তবু এত টাকা সাধারণ একটি মেয়ের জন্য? চোখ দুটো এবার যেন জ্বলে উঠল ষোড়শীর। সাধারণ যে নই তার প্রমাণ তো এই চেকেই আছে। সাধারণ যে নই তার প্রমাণ তোমার সঙ্গে ফের দেখা করতে পেরেছি। সুবিমল বলল, হ্যাঁ, অন্তত এই ব্যাপারে তোমার অসাধারণত্ব স্বীকার করতে হয়। ষোড়শী বলতে লাগল, না, কেবল এই ব্যাপারে নয়, ছেলেবেলা থেকেই মনে মনে ভাবতাম পাড়ার সাধারণ মেয়েদের মতো হব না, অন্য রকম হব। অনেক দূর অবধি পড়ব, অনেক বড় চাকরি করব, কিছুতেই দিদির মতো হব না, দিদির মতো ঠকব না। প্রথম প্রথম ভারী হিংসা হতো দিদিকে। আমার চেয়ে সবারই কাছে ঢের বেশি করে আদর। খুব হিংসা করতাম তাকে। তারপর বড় হয়ে যখন দেখলাম সে বোকা, যত বেশি সুন্দর তত বেশি বোকা, আর বোকামির সুযোগে আমাদের এক আত্মীয় ঠকিয়ে গেল। সুবিমল বাধা দিয়ে বলল, ও সব কথা থাক ষোড়শী। ষোড়শী বলে চলল, অনেক টাকা, অনেক গয়না গাটি ঘুষ নিয়ে ঠকালেন জামাইবাবু। প্রথমে বললেন ওসব তিনি মাইন্ড করেন না, কিন্তু ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে গয়নাগাটি কেড়ে রেখে তাড়িয়ে দিলেন। সুবিমল আবার বলল, ওসব থাক, ওসব কথার সঙ্গে আমাদের কি সম্পর্ক? ষোড়শী বলল, কিন্তু আমার সম্পর্ক আছে। ভাবলাম দিদির মতো হব না, দিদির মতো ঠকবো না। বাবা মা চিন্তায় পড়ে গেলেন। আমি জোর করে স্কুলে পড়ি, বাইরে বেরোই। বাবা বিয়ে দিয়ে আপদ চুকাবার কথা ভাবলেন, কিন্তু বিয়ে কি সহজে হয়? দিদির কথা কে না জানে। বিয়ে হলো না। তার চেয়েও বড় ভাবনা হলো দিন কি করে চলবে। বললুম, আমাকে ছেড়ে দাও বাবা, দিদির দশা তো চোখের ওপর দেখছি, তার মতো বোকামি আমি করব না। বেরোতে দিতে হলো। ঘেঁষতে চাইলে অনেকে দিদির যারা চেয়েছিল। এড়িয়ে গেলাম, রুখে দাঁড়ালাম, ভান করলাম অভদ্রতার, কিন্তু সবাইকে কি এড়ানো যায়? সুবিমল আবার বলল, ওসব থাক ষোড়শী। ষোড়শী বলতে লাগল, না, এড়াতে পেরে খুব কাঁদলাম, কিন্তু সে যেন সাধ করে কান্না, তেমন যেন দুঃখ নেই। ঠকলাম কি জিতলাম ভেবে পেলাম না। ঠকা জেতা দুই যেন সমান। বাবা বললেন, অত কি ভাবছিস? বললুম,
অফিসের ভাবনা। মা বললেন, শরীর খারাপ হচ্ছে কেন? বললাম, অফিসের খাটুনি। কিন্তু দিদির চোখে ধরা পড়ে গেলুম। দিদি বলল, অত খুশি আহ্লাদ কিসের তোর? তুই তো মরেছিস আমার মতো। বললুম, না দিদি, মরলেও তোমার মতো মরিনি, তোমার মতো মরব না। কিন্তু মরতে হলো। না না, সে মরণ নয়, অপমৃত্যু। কেবল দিদি নয়, বাবা মা সবাই টের পেলেন। বললেন, এসব কি? বললাম, চুপ করো, এও চাকরি। সুবিমল আবার বলল, ওসব কথার তো আজ কোনো প্রয়োজন নেই ষোড়শী। ষোড়শী বলল, আচ্ছা, তাহলে প্রয়োজনের কথাই হোক। চেকের কথাই শোনো। অত টাকা পেলাম কি করে, তাই তো জিজ্ঞাসা করছিলে? সহজে পাইনি, সাধারণ মেয়ে হয়ে পাইনি। দিনের পর দিন দর কষাকষি করেছি। চ্যাটার্জি 2000 থেকে শুরু করেছিল, কিন্তু আইন, আদালত, মমতা মুখার্জি, তাদের নববঙ্গ পত্রিকা, অ্যাসেম্বলিতে অবনীবাবুর মেম্বারশিপ, সব মিলিয়ে তো 2000 হতে পারে না, অনেক বেশি। আমি দয়া করে 10-এ রাজি হয়েছি। চ্যাটার্জি সার্টিফিকেট দিয়েছেন। আমি সাধারণ মেয়ে নই। জীবনে কাউকে এত খেসারত তিনি দেননি। সুবিমল হাসল, কিন্তু ফলস চেকে তো দিতে পারতেন। ষোড়শী ঘাড় নাড়ল, না, তা পারেন না। উকিলের কাছে পরামর্শ নিয়েছি, তার জন্যে মামলা মোকদ্দমা চলে। 10,000 টাকা পাওয়ার জন্যে না হয় উকিল মোক্তারের পিছনে কিছু খরচই করলাম আমরা। পার্টনার হওয়ার আগে না হয় মোকদ্দমার তদবির তুমি করলে কিছুদিন, কিন্তু তার দরকার হবে না, এই চেক জেনুইন। সুবিমল বলল, তা হবে, কিন্তু এত লোক থাকতে আমাকে কেন? ষোড়শী বলল, আর কে আছে? বাবা, তাকেই সব জটিল ব্যাপারে। তাছাড়া তিনি রুগ্ন বুড়ো মানুষ। সুবিমলের কান দুটো লাল হয়ে উঠল। ছি, কিন্তু তোমার অন্য বন্ধু বান্ধব? ষোড়শী বলল, কেউ নেই। যারা আছে তাদের বিশ্বাস নেই। সুবিমল বলল, কিন্তু আমাকেই বা তোমার এত বিশ্বাস কিসের? ষোড়শী একটু চুপ করে থেকে বলল, দুনিয়ায় কাউকে না কাউকে বিশ্বাস তো করতেই হয়, না করে পারা যায় না। তাছাড়া তুমি যদি ঠকাও, আমার চেয়ে বেশি ঠকাতে তো আর পারবে না। ষোড়শী চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মুহূর্তকাল দুজনে চুপ করে রইল। একটু বাদে সুবিমল বলল, তাহলে এবার উঠি ষোড়শী। ষোড়শী ফিরে তাকিয়ে বলল, কিন্তু চেকটা? ও, চেকটা, ওটা কি আমাকেই নিতে হবে? হ্যাঁ, দয়া করে ওটা তুমি ভাঙাবার চেষ্টা করো। সুবিমল চায়ের কাপটা সরিয়ে ফেলে চেকখানা হাতে তুলে নিল। একবার বুঝি চেক শুদ্ধ কেঁপে উঠল সুবিমলের হাতখানা, কেঁপে উঠল সর্বাঙ্গ। কিন্তু পরক্ষণেই কাগজের ভাঁজে ভাঁজে 4 খণ্ড চেকটা ছিঁড়ে ফেলে টুকরোগুলি টেবিলের তলায় ছুঁড়ে দিল। পরিতোষবাবু থামলেন। প্রশ্নটা ঠিক রসিকোচিত নয়, কিন্তু রসের চেয়ে তথ্যের তৃষ্ণাই আমার তখন প্রবল। তাই নিঃসন্দিগ্ধ হওয়ার জন্য একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তারপর?
পরিতোষবাবু চটলেন না, হাসলেন, বললেন, তারপর আর কি? সুবিমলের স্বজন বন্ধুদের অনেকেই তাকে খুব কৃপণ মনে করে, কেউ বা ভাবে অপদার্থ। অতগুলো টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও লোকটা তেমন কিছু করতে পারল না, চালচলনও তার ভালো হলো না। তাদের বিশ্বাস ষোড়শী যখন বউ হয়ে ঘরে এসেছে, 1000 টাকাও সুবিমলের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে। চ্যাটার্জির কাছে তো গল্পটা শুনেছে কেউ কেউ, সুবিমলের কাছেও শুনেছে, কিন্তু সব গল্পই কি আর সবারই কাছে সত্যি হয়?